রাত 9টা। মেঘ রুদ্রের মাথার পাশে বসে তার মাথা টিপে দিচ্ছে। তখনই হঠাৎ কেউ কেবিনে প্রবেশ করে। মেঘ তাকিয়ে দেখে লম্বা চওড়া রুদ্রের বয়সী এক যুবক, পরনে পাঞ্জাবি। রুদ্র চোখ মেলে তাকায়, সাথে সাথে চোখ মুখ শক্ত হয়ে যায়। ছেলেটি ভেতরে ঢুকেই মেঘের দিকে তাকিয়ে থমকে যায়। মুখ দিয়ে অস্পষ্ট সুরে বের হয়। মেঘ দ্রুত উঠে দাঁড়ায়, মাথায় ওড়নাটা ভালো করে দিয়ে সাইডে দাঁড়ায়। রুদ্র একবার মেঘের দিকে তাকিয়ে কিছু ইশারা করতে সে রুমের সাথে যুক্ত বারান্দায় চলে যায়। মিস্টার ফারহান রাশেদ ভূঁইয়া, কি মনে করে এখানে? ফারহান কুরুর হাসি দিয়ে বলে, বিপক্ষ দলের নেতা যদি ইলেকশনের আগে ভেঙে পড়ে, একটু দেখতে আসা তো আমার জন্য সুন্নাত। রুদ্র উঠে হেলান দিয়ে বসে বলে, রুদ্র চৌধুরী কখনো ভেঙে পড়ে না। ইলেকশনের আগেই দেখছি চোখের পাওয়ার কমে যাচ্ছে। সারাক্ষণ বুঝে আমার উপরেই নজর রাখেন। ফারহান হেসে বলে, মেডিকেলের বেডে শুয়ে হতে একই দেখছি। রুদ্র ফারহানের কথায় কান না দিয়ে তার বডিগার্ড একজনকে ডেকে বলে 2টা কফি দিয়ে যেতে। ফারহান উঠে বলে, আরে, তার দরকার নেই, আমি বসবো না, চলেই যাব। বারবার বারান্দার দিকে উকি দিচ্ছে। তা দেখে রুদ্র হেসে বলে, ওইদিকে নজর দিয়ে লাভ নেই। রুদ্র চৌধুরীর সিলমারা সম্পদ। ফারহানের ভাবভঙ্গি বদলে যায়। মেয়েটিকে ভেবেছে রুদ্রের বোন হবে, তবে সে যে বিয়ে করেছে জানা নেই। নিজেকে স্বাভাবিক করে সেও হালকা হেসে বেরিয়ে যায়। যেতে যেতে শয়তানি হেসে ভাবে, তবে ফারহানের চোখ যেহেতু পড়েছে, ফারহান কি ছেড়ে দেবে? লোকটিকে যেতে দেখেই মেঘ বারান্দা থেকে বেরিয়ে আসে। রুদ্র মেঘকে দেখে বলে, দরজা ভেতর থেকে লাগিয়ে পাশে এসে শুয়ে পড়ো। মেঘ বান্ধবীর মতো রুদ্রের কথা শোনে। রুদ্রের বাঁ পাশে শুয়ে পড়ে। রুদ্র তার বউকে আলতোভাবে বুকে জড়িয়ে নেয়। সারাদিনের সব ধকল যেন এখানেই হয়ে এসে শেষ। কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে ঘুমে তলিয়ে যায় দুজনেই। পরের দিন এশাদুল চৌধুরী নিজে এসে তার ছেলেকে একদম সেফলি বাসায় নিয়ে আসে। ছেলের বিপদ কেটে বাসায় এসেছে বলে রুদ্রের দাদির কথায় মসজিদে ইমাম সাহেব সহ আরো কয়েকজন হুজুর দাওয়াত দেন দোয়া পড়াতে। তাই সকাল থেকে রান্না চলছে চৌধুরীতে। 12টার দিকে বাসায় ফিরে রুদ্ররা। রুদ্রকে ঘরে নিয়ে আসে মেঘ। সবাই দেখে যায় একের পর এক এসে। সবাই যেতেই রুদ্র উঠতে নেয়। মেঘ এসে সামনে দাঁড়িয়ে বলে, ডাক্তার বলেছে বেড রেস্ট নিতে। কোথায় যাচ্ছেন? গোসল করিনি, কেমন কেমন ডাকছে। গোসল করতেই উঠেছিলাম। আচ্ছা চলুন, আমি সাহায্য করছি। একা পারবেন না, এখানে পানি লাগাতে মানা করেছে। শরীর মুছে দিব। নিন। রুদ্র মেঘের কথায় মাথা নাড়ে। মেঘ রুদ্রকে ধরে নিয়ে গিয়ে শরীর মুছে দিয়ে মাথা ঘুরিয়ে দেয়, মাথা ধুয়ে দেয়। তারপর মুছে দেয় শরীর। পরার জন্য কাপড় এগিয়ে দিয়ে বলে, এখন চেঞ্জ করুন। রুদ্র ভ্রুকুচকে বলে, সব করতে পারলে চেঞ্জ করানো পারবে না? এটাও তুমি করিয়ে দেবে? মেঘ থতমত খেয়ে বলে, কি কি বলছেন? ছি, ধরুন তো। বলে দ্রুত বেরিয়ে আসে। খবিশ লোক, হেব্বি চালাক। খালি খালি তাকে লজ্জায় ফেল। রুদ্র বউয়ের কাণ্ড দেখে হেসে চেঞ্জ করে চলে আসে। তারপর মেঘ খাবার এনে নিজের হাতেই খাইয়ে ওষুধ খাইয়ে দেয়। রুদ্র বেশ উপভোগ করছে বউয়ের যত্ন। দুপুরের দিকে সব হুজুরা চলে আসে। দোয়া করে খাবার খেয়ে যেতে যেতে তাদের 3টা বেজে যায়। মেঘ রান্নাঘরে সব গুছিয়ে রুমে আসে মাত্র। রেডি হয়ে নাও। মেঘ চিন্তিত হয়ে বলে, কেন? তোমার আব্বুর কবরে না যাবে বললে। না, না, আজকে যাব না, অন্য দিন। এমনিতেও আপনার শরীর ভালো না। রুদ্র কিছু বলতে নেবে হঠাৎ তার ফোনে মেসেজ আসে। ফোন অন করতেই চোখ মুখ শক্ত হয়ে যায়। চল ডিল করি, তোর বউকে আমার হাতে তুলে দে, আর আমি ক্ষমতা তোর হাতে তুলে দেব। আজ ইলেকশনের দিন। এই অসুস্থ শরীর নিয়েও রুদ্র বেরিয়ে গেছে। সারাদিন খুব ব্যস্ততার মধ্যে যাচ্ছে তার। 1 মিনিট বসারও উপায় নেই। পরিবারের সবাই চিন্তিত রুদ্রকে নিয়ে। বিকেলে ফলাফল বের হবে। ততক্ষণ পর্যন্ত রুদ্রের আর দেখা মিলবে না। দুপুরের দিকে খাওয়ার সময় পিহু একা একাই মিটিমিটি হাসছিল। মেঘ জিজ্ঞেস করলে কিছু না বলে কাটিয়ে দেয়। কিছুদিন ধরে মেঘ লক্ষ্য করছে পিহু একা একা লজ্জা পায়। ফোনে কিছু দেখে আর মুচকি মুচকি হাসে। তবে কি পিহু কারো প্রেমে পিছলা খেলো? দেখতে ইচ্ছে হচ্ছে ব্যাপারটা। খাওয়া শেষে সব গুছিয়ে গুটি গুটি পায়ে পিহুর রুমে ঢোকে। দেখে একই অবস্থা। মোবাইলে কিছু দেখছে আর মুচকি মুচকি হাসছে। মেঘ আস্তে আস্তে প্রবেশ করে পিহুর পেছন থেকে উকি দেয়। দেখতে পায় একটা ছবি, ছেলের ছবি। মেঘের ভ্রু কুঁচকে যায়। কেমন চেনা চেনা লাগছে। একটু মনোযোগ দিয়ে দেখতেই চিনে ফেলে। আরে, আরে, এইটা তো সেদিনের লোকটি। কি যেন নাম? হ্যাঁ, মনে পড়েছে, ফারহান। হঠাৎ কারো গলায় পিহু লাফ মেরে ওঠে।
হাত থেকে ফোনটা পড়ে যায়। পেছন ফিরে মেয়েকে দেখে বুকে থুতু দিতে দিতে বলে, বেয়াদব বেডি, ভয় পেয়ে দিয়েছিলি। এমনি কেউ আসে নাকি? মেয়েকে দুষ্টু হেসে বলে, তা ভয় কি আমার জন্য পেয়েছিলে নাকি ধরা খাওয়ার জন্য পেয়েছিলে? পিহু মেঘের কথা শুনে আমতা আমতা শুরু করে। এদিক সেদিক তাকায়। না মানে, তুই যা ভাবছিস তা না। ওই আসলে এবার মেঘ সিরিয়াস ভঙ্গিমায় বলে, এত আসলে নকলে জানি না, এখানে বসছি। এ টু জেড সব খুলে বলো ননদিনী। পিহু ঠুস করে মেঘের পাশে বসে পড়ে। আস্তে আস্তে বলা শুরু করে, উনি ফারহান রাশেদ ভুইয়া। জানি। পরের কাহিনী শুরু করো। পিহু অবাক হয়ে বলে, তুই জানিস কিভাবে? ওই দিন ওনাকে দেখতে হসপিটালে এসেছিলে। তবে ওদের কথা শুনে যা বুঝলাম, সাপে নেউলের সম্পর্ক। পিহু দীর্ঘশ্বাস ফেলে বলে, হুম, উনি ভাইয়ার বিপক্ষ দলের। সবসময় ভাইয়ার সাথে ওনার ঝামেলা লেগেই থাকে। একটু থেমে আফসোসের স্বরে বলে পিহু, আমি একটা ভুল করে ফেলেছি রে মেঘ। আমি ওনাকে ভালোবেসে ফেলেছি। আমি চাইলেও এসব অনুভূতি থেকে মন সরাতে পারছি না। সেই কিশোরী মনে জায়গা করে নেওয়া পুরুষকে কি এত সহজে ছাড়া যায়? মেঘ মনোযোগ দিয়ে শুনছে পিহুর কথা। পিহুর কথায় একটা চাপা কষ্ট অনুভব করছে সে। কিশোরী মনে জায়গা মানে? তুই ছোট থেকেই। হ্যাঁ, যখন প্রথম কলেজে ভর্তি হই, তারপর আব্বু আমাকে ফার্স্ট টাইম মোবাইল গিফট করেছিল। বান্ধবীদের দেখে আমিও প্রথম ফেসবুক অ্যাকাউন্ট খুলি। একদিন ফেসবুক স্ক্রল করতে করতে সাজেস্ট ওনার আইডি চলে আসে। বিশ্বাস কর, প্রথম দেখাতেই আমি আটকে গিয়েছিলাম। প্রথমে ভেবেছিলাম ক্রাশ। এভাবে প্রায় 1 বছর আমি তার আইডি লুকিয়ে লুকিয়ে দেখেছি। তারপর বুঝতে পারলাম, না, আমি আসলে ভালোবেসে ফেলেছি। তারপর সিদ্ধান্ত নিই যে এবার মনের কথা বলবই। তবে তখনই বাধে বিপত্তি। কি? একদিন ভাইয়া বাসায় ফিরে একদম বাজে অবস্থা নিয়ে, হাত পায়ের কপালে ব্যান্ডেজ। আমরা সবাই খুব চিন্তিত হয়ে পড়েছিলাম। কি করলো এ কে করলো এই অবস্থা জানতে চাইলে ভাইয়ের বন্ধু শান্ত ভাইয়া বলেন, ফারহান করেছে এমন। তাদের মধ্যে দ্বন্দ্ব চলতো। সেদিন ভাইয়াকে একা পেয়ে 15-20 জন মিলে মেরেছিল। তখন আমি জানতে পারি উনি সেই ফারহান যাকে আমি মন দিয়ে বসেছি। মেঘ অবাক হয়ে পিহুকে দেখছে। তার চোখে পানি টলমল করছে। পিহু চোখ বুঝতেই এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। আমি চেষ্টা করেছি ওনাকে ঘৃণা করার। আমি জানি এটা আমার ফ্যামিলি মেনে নেবে না। ইনফ্যাক্ট আমার ভাইয়ের শত্রুকে তো আমিও মেনে নেব না। কিন্তু আমি পারিনি মেঘ। আমি ব্যর্থ রে। আমি ব্যর্থ। ওনাকে মন থেকে সরাতে পারিনি। মনের কথা বলিনি। তবে মন দিয়ে বসে আছি। প্রতিদিন তার আইডি ঘুরি, ছবি দেখি। তা না করলে আমার দম বন্ধ হয়ে আসে। মেঘ পিহুর কাঁধে হাত রেখে বলে, আমি বলছি না তাকে ভুলে যা বা ছেড়ে দে, কিন্তু সে তোর জন্য বিপজ্জনক। কারণ তুই তার শত্রুর বোন। না না মেঘ, তুই ভুল বুঝছিস। উনি মোটেও এমন না। একবার আমি রাস্তায় ফেঁসে গেছিলাম। উনি আমাকে সেদিন উদ্ধার করেছিলেন। উনি যখন জানতে পারেন আমি রুদ্রের বোন, উনি তখনও আমার দিকে খারাপভাবেও তাকায়নি। উল্টো বলেছিলেন, মেয়ে মানুষ একা চলাফেরা করা উচিত না, সেফে থাকবে। নিজে আমাকে বাড়ি পৌঁছে দিয়েছিলেন। তুই বল, উনি চাইলে কি আমার ক্ষতি করতে পারতেন না? কিন্তু করেননি, কারণ ওনার মধ্যেও ভালো মানুষ আছে। সেই ঘটনার পর আরও উনি আমার মনে জায়গা করে নিয়েছেন। মেঘ কিছু একটা ভেবে বলে, একটা চান্স নিয়ে দেখতে পারিস। কাউকে তার আড়ালে ভালোবেসে তাকে হারিয়ে ফেললে তখন যেই পরিমাণ খারাপ লাগে, তাকে বলে রিজেক্ট হলেও সেই পরিমাণ খারাপ লাগে না। পিহু মন খারাপ করে বলে। এখন না, দেখি আরও কিছুদিন। বিকেল 5টা, সবাই টিভির সামনে বসা। টান টান উত্তেজনার সময়। আর কিছুক্ষণের মধ্যেই ফলাফল প্রকাশ পাবে। এদিকে এদের বাপ বেটা কাউকেই কল দিয়ে পাওয়া যাচ্ছে না। সাদও তাদের সাথেই। বিকেল 5টা 15। হঠাৎ পিহু সামিয়া তাহমিতে ইয়ে বলে চিৎকার করে ওঠে। খবরে হেডলাইনে লেখা, পররাষ্ট্রমন্ত্রীর আসন পেয়েছেন রুদ্র চৌধুরী দ্য ইয়াং স্টার। মাত্র কিছু ভোটের জন্য জায়গা করে নিতে পারেননি ফারহান রাশেদ ভুঁইয়া। তবে শোনা যাচ্ছে তাকেও সরকারের অনুমতিতেই উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হবে। সিদ্দিকা বেগম দৌড়ে রান্নাঘরে থেকে আসেন। কিরে, চিৎকার করছিস কেন? ফলাফল প্রকাশ হয়েছে? পিহু মাকে জড়িয়ে ধরে বলে, ইয়েস মাদার বাঙালি, তোমার ছেলে জিতেছে। সিদ্দিকা বেগম খুশি হয়ে বলেন, আলহামদুলিল্লাহ। সবাই খুব খুশি। কিছুক্ষণের মধ্যে ব্যান্ড পার্টির শব্দে সবাই বেরিয়ে আসে।
দেখে রুদ্রকে ঘোড়ায় বসিয়ে ব্যান্ড পার্টি সাইডে, আর সামনে শাদুল চৌধুরী, এনামুল চৌধুরী, সাদ এবং তাদের পরিচিত আরো অনেকেই আছেন। সবাই খুশিতে আত্মহারা হয়ে পুরো ঢাকা শহরের রাস্তা হেঁটে হেঁটে বেশ এনজয় করেই এসছেন, অবশ্য কঠোর সিকিউরিটি সাথে নিয়েই। সবাই বেশ খুশি। পুরো এলাকায় মিষ্টি বিতরণ করা হয়ে গিয়েছে অলরেডি। আত্মীয়দের বাসায়ও পৌঁছে দেওয়া হয়েছে। পরশুদিন এই উপলক্ষে পার্টি রেখেছে এবং সে পার্টিতে আরও একটি সারপ্রাইজ থাকবে শাদুল চৌধুরীর পক্ষ থেকে। মেঘ শরবত বানিয়ে দ্রুত ঘরে আসে। রুদ্র চোখ বন্ধ করে বসে আছে। ভীষণ ক্লান্ত লাগছে তাকে। কপালে ঘাড়ে ফোঁটা ফোঁটা ঘাম। নিন আপনার শরবত। রুদ্র চোখ খুলে মেঘকে দেখে হালকা হেসে শরবতের গ্লাসটা হাতে নেয়। মেঘ সেই ফাঁকে নিজের ওড়না দিয়ে রুদ্রের ঘাম মুছে দিতে থাকে। রুদ্র একটানে শরবতটুকু খেয়ে নেয়। মেঘ মিষ্টি হেসে বলে, কংগ্রাচুলেশনস মন্ত্রী মশাই। রুদ্র বিপরীতে হেসে পড়ে। থ্যাংক ইউ মন্ত্রী সাহেবা। মেঘ ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, আমি আবার মন্ত্রী কিভাবে? বাইরে আমার শাসন চললেও ঘরে তো তোমার শাসনই চলে, তাই তুমি ঘরের মন্ত্রী। মেঘ ফিক করে হেসে দেয়। রুদ্র হঠাৎ মেঘের কোমর ধরে নিজের সাথে মিশিয়ে নেয়। নিজে তো বেশ মিষ্টি খেলে, তা আমার মিষ্টি কোথায়? ওমা, আপনিও তো খেলেন। আরো খাবেন বুঝি? দাঁড়ান এনে দিচ্ছি। রুদ্র মেঘের ঠোঁটের দিকে ইশারা করে বলে। ওই মিষ্টি না, এই মিষ্টি চাচ্ছি। রুদ্রের এমন কথায় মেঘ লজ্জায় আড়ষ্ট হয়ে পড়ে। তখনই সাত সিঁড়ি দিয়ে রুদ্রকে ডেকে ডেকে উঠছে। রুদ্র ভাই, নিচে আসো, খাবার খেতে ডাকছে। তা শুনে রুদ্র মেঘকে পড়ে। ফার্স্ট। সাদের কণ্ঠ আরো স্পষ্ট হচ্ছে, তার মানে রুমের কাছে চলে এসেছে। মেঘ কি করবে না করবে ভেবে ঠুস করে রুদ্রের গালে চুমু দিয়ে দ্রুত বেরিয়ে যায়। তখনই প্রবেশ করে সাদ। কি ভাইয়া, শুনছো? আর কিছু বলতে পারেনি, রুদ্রের কথায় থেমে যায়। তোর বিয়ের প্রথম 1 মাস তুই আর তোর বউকে আলাদা রুমে রাখবো। সাদ আতঙ্কিত হয়ে বলে, এই ব্রো, এত বড় শাস্তি কেন? আমি কি করেছি? তুই কিছু করিসনি, শুধু অসময়ে চলে আসিস। তাদের মুখটা চুপসে যায়। বেচারা টেনশনে আছে, সত্যি যদি এমন হয়। মাই গড, আমি তো এতিম হয়ে যাব, তুথুকু বিধবা হয়ে যাব। রুদ্রের সামনে গিয়ে বেচারা কাঁদো কাঁদো ফেস করে বলে, ও ভাইয়া, তুমি আমাকে একটা রুটিন বানিয়ে দিও। সেখানে ইটিস পিটিসের সময়গুলো লেখা থাকবে। সেই সময় আমি এই বাড়ির বা এলাকার আশেপাশেও থাকবো না, প্রমিস। তবে এত বড় শাস্তি দিও না প্লিজ। রুদ্র এই পাগলের প্যাচপ্যাচানি কানে না নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে ফ্রেশ হতে। তারপর নিচে নামে। সবাই একসাথে রাতের খাবার খেয়ে নেয়। রাতে ঘুমানোর সময় রুদ্র হঠাৎ কি মনে হতে মোবাইল অন করে ফারহানের মেসেজের রিপ্লাই দেয়। বউ আর ক্ষমতা কখনোই কেউ আমার থেকে কেড়ে নিতে পারে না। অপেক্ষায় ছিলাম মোক্ষম সময়ের। আসলে জানিসই তো, রুদ্র চৌধুরী কথায় না, কাজে। ক্যাম্পাসে বসে আছে সবাই, রিককে ঘিরে। মেঘ অতিষ্ঠ হয়ে বলে, এই হ্যাবলা, তুই কি মেয়ে? আমি মেয়ে হয়েও তো এত লজ্জা পাই না। রিক যেন আরো লজ্জায় লাল হয়ে গেছে। সুমনা রেগে পড়ে। শালা, কোথায় বসিয়ে রেখেছিস? খাবার দিয়ে তারপর যতক্ষণ খুশি বসিয়ে রাখ। ইহু সুমনার মাথায় চাটি মেরে রিককে বলে। তুই কি কিছু বলবি? কি হয়েছে? না হলে আমরা চলে যাচ্ছি। এবার রিকের মুখ খুলে। আরে না না, শোন শোন, আসলে আমি একটা মেয়েকে পছন্দ করি। কি? সবাই একসাথে চিৎকার করে ওঠে। সাথে অবাকও হয় এই পাতলা খান আবার ভালোবাসতে পারে। আরে ভাই, চিৎকার করছিস কেন? আই এম সিরিয়াস। পিহু শিকারীর চোখে তাকিয়ে বলে। তলে তলে এত কিছু? বল, মেয়েটা কে? ইয়ে মানে, আমাদের সাথেই কিন্তু অন্য ডিপার্টমেন্টের। আমি আসলে চাচ্ছিলাম আজকে প্রপোজ করব, তাই এই যে বলিয়ে ব্যাগ থেকে গোলাপ ফুলের তোড়া বের করে। এইটা নিয়ে এসেছি। কি? এত দূর চিনতে চলে গেছে আর আমাদের এখন বলছিস? রিক অসহায় হয়ে বলে। আরে মেরিমা, এতদিন আমি শিওর ছিলাম না। চাইলে তো প্রপোজ করেও তোদের বলতে পারতাম, তবে করিনি তো। তোদের সাথেই নিয়ে প্রপোজাল দিব। মেঘ ঘাসের উপর থেকে উঠে জামা ঝাড়তে ঝাড়তে বলে। আমি এসবে নেই, যাচ্ছি। পিহু উঠে যাচ্ছে, তা দেখে রিক দ্রুত তাদের আটকায়। প্লিজ প্লিজ, এমন করিস না প্লিজ। পিহু ভ্রু কুচকে বলে। ওকে, যাব। তবে গেলে এর বদলে কি পাবো? খবিশের দল, তোরা যে ট্রিটের জন্যই নাটক করছিস জানি তো। যা, আজকে ক্লাস শেষে রেস্টুরেন্টে নিয়ে যাব।
রিকের কথায় সুমনা হন্তদন্ত হয়ে পড়ে। আই, না না, আজকে না, আজকে না। সবাই ভূত দেখার মতো করে তাকায় সুমনার দিকে। এই মেয়ে, না মানে এই খাদক খেতে যেতে মানা করছে ভাবা যায়? পিহু বলে ওঠে। সমনা, তুই ঠিক আছিস? সুমনা কিছুটা থতমত খেয়ে বলে। না মানে, আজকে ছুটির পর আমার একটা কাজ আছে, তাই বলছিলাম কাল। রিক ফট করে বলে ওঠে। ওকে, তাহলে কালকেই। এখন চল চল, ওই যে মেয়েটা চলে এসেছে। বলেই রিক দ্রুত সেদিকে এগিয়ে যায়। মেয়েটিকে ডাকতেই দাঁড়ায় সে। রিক গিয়ে একদম মেয়েটির বরাবর দাঁড়ায়। লজ্জায় লাল নীল হচ্ছে। তার পিছে মেঘ, সুমনা, পিহু দাঁড়িয়ে কাহিনী দেখছে জাস্ট। মেয়েটি এদের এভাবে দেখে বলে। রিক মাথা চুলকে বলে। পাশ ইয়ে মানে, কিভাবে শুরু করব বুঝছি না। থেকে পিহু বলে। আসসালামু আলাইকুম, আপাদের শুরু কর। রিক কটমট চোখে তাকাতেই পিহু মুখ টিপে হেসে চুপ হয়ে যায়। রিক আবার বলা শুরু করে। আসলে আমি অন্য সব ছেলের মতো না। মেঘ পাশ থেকে চিৎকার করে বলে। কি? তাহলে কি তুই ওইটা নাকি? রিক ভ্রু কুঁচকে ফিরে তাকায়। ওইটা আবার কোনটা? পিহু হাতে তালি দিয়ে বলে। আরে ওইটা, ওইটা। সাথে সাথে মেঘদের মধ্যে হাসির রোল পড়ে যায়। বেচারা রিক ক্রাশের সামনে এমন অপদস্থ হয়ে মিয়ে যায়। মেয়েটি তাড়া দিয়ে বলে। রিক বলে। আরে দাঁড়াও, সরে যাও। পাশ থেকে সুমনা বলে। দেখে লাভ নেই, ইনডিরেক্টলি মেয়েটি তোকে রিজেক্ট করেছে। বস। কেমন করে? ক্লাস শুরু হতে আরো 15 মিনিট বাকি, আর এই মেয়ে ক্লাস শুরুর এক্সকিউজ দিয়েছে। চান্দু, বুঝো না ব্যাপারটা? বেচারা রিকের মুখ এমন ভোঁতা হয়েছে যা দেখার মতো ছিল। প্রেম করার আগেই ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে গেছে। ক্লাসের দিকে যেতে যেতে বলে। তোদের সাথে আড়াই ভুল হয়েছে, আগেই বোঝা উচিত ছিল। ডায়েরির দল। পিহুরা হেসে হেসে রিকের পিছে পিছে নিজেদের ক্লাসে চলে যায়। ক্লাস শেষ করে রিক্সা নিয়ে রওনা দেয় কাঙ্ক্ষিত জায়গার উদ্দেশ্যে। রেস্টুরেন্টে ঢুকে দেখে বেশ নামি দামি রেস্টুরেন্ট। একটু এগোতেই দেখা মিলে অপেক্ষাকৃত সেই মানুষের। সুমনাকে দেখে সেই মানুষটিও এগিয়ে আসে। আরে ম্যাম, আসতে সমস্যা হয়নি তো? বলেছিলাম আমি নিজেই আসি, শুনলে না? আরে না না, সমস্যা হয়নি। টেবিলে বসতেই খাবার অর্ডার দেয় দুজনেই। নীরব হঠাৎ সুমনা বলে ওঠে। কেমন আছো সাদ? সাদ প্রতি উত্তরে বলে। এই তো আলহামদুলিল্লাহ, তুমি? এর মধ্যে খাবারও চলে আসে। ব্যাস, সুমনা কি আর কিছুটা মনোযোগ দিবে? সে খেতে লাগে। আর সাদ প্রথমে রোমান্টিক নায়কের মতো ভঙ্গিতে তার প্রেয়সীকেই দেখতে থাকে। তাদের রিলেশনের 7 দিন হয়ে গেছে, আজ ডেটে এসেছে। পরক্ষণে সাদের রোমান্টিক ভাব অবাকে পরিণত হয়। মেয়েটি তাকে একবারও খেতে বলেনি। উল্টো দুজনের খাবার একাই সার্ভ করে ফেলেছে। বেচারার একটু রাগ হয়। তারও তো খিদা লেগেছে। সুমনার খাওয়া শেষ। সে আরামসে লাচ্ছি খাচ্ছে। সাদের হঠাৎ কিছু একটা মনে পড়তেই সুমনাকে জিজ্ঞেস করে। তোমার জীবনে প্রথম ভালোবাসা কে বেবি? সুমনা মুচকে হেসে বলে। কেন বেবি, তুমি তো। মুহূর্তে সাদের চেহারা বদলে যায়। রাগী কণ্ঠে বলে। আকাশ, সামি, রিফাত, এরা কারা? সুমনা কিছুটা হতবাক হয়ে যায়। এই জানলো কেমনে করে? মুহূর্তে বলে। কি বলছো? শুনছি না তো। সাত গরম দেখিয়ে বলে। নাটক করছো? সুমনা ইনোসেন্ট ফেস করে বলে। বিশ্বাস না হলে এখানে বসে দেখো। সাত আবুল বলে যায়। আসলে কি শোনা যায় না? দেখি তো, ভেবে বলে। ওকে। সুমনার জায়গায় বসতেই সুমনা পড়ে। সাইরা, ফারিহা, সিনহা, ফাহমিদা, লিমা, এরা কে? সাত চমকে যায়। আরে ধরা পড়ে গেছে। আরে সত্যি তো কিছু শোনা যায় না। লাইনে আসো চান্দু। সাদ আমতা করে বলে। ইয়ে মানে বাবু, চলো ওই দিকটাই ঘুরে আসি। সুমনাও মুচকি হেসে বলে। হ্যাঁ হ্যাঁ, বলো বেবি। সকালের নাস্তা শেষ করে মেঘ দ্রুত কফি বানিয়ে নিয়ে যায় রুদ্রের জন্য। একটু পরে বেরিয়ে যাবেন। মেঘ ঘরে প্রবেশ করতে দেখে রুদ্র খুব মনোযোগ দিয়ে মোবাইলে কিছু একটা দেখছে। এতটাই মনোযোগ, ঘরে যে মেঘ এসেছে সেই খেয়ালও নেই। মেঘ সন্দিহান মন নিয়ে এগোয়। রুদ্রের পেছন থেকে উকি দিতেই দেখে নোরা ফাতেহের নাচ দেখছে ফেসবুকে। মেঘের তো মাথাটা বেশ গরম হয়ে গেল, তবে কিছু বলে না। জোরে করে সাইড টেবিলে কফিটা রাখে। শব্দ হতেই রুদ্র সেদিকে ফিরে তাকায়। মেঘকে দেখে সাথে সাথে ফোন অফ করে ফেলে। আরে তুমি কখন আসলে? মেঘ তেড়াভাবে বলে।
সওয়াবের কাজে মগ্ন থাকলে দেখবেন কিভাবে কখন আসলাম। বলেই মেঘ বেরিয়ে যায়। এদিকে বেচারা রুদ্রের মাথার উপরে দিয়ে গেল। বউ কি রেগে আছে? কিন্তু কেন? এসব ভাবতে ভাবতে কফি শেষ করে নিচে নামে। আশেপাশে মেঘকে না দেখে রান্নাঘরে যায়। দেখে বউ আর মা বেশ হেসে হেসে গল্প করছে, সাথে কাজও। রুদ্রের মুখে হাসি ফুটে ওঠে। প্রত্যেকটা ছেলের শান্তি তো এখানে। গলা খাকারি দিয়ে বলে, মেঘ, আমি বেরোচ্ছি। সাথে সাথে মা চাচি জহুরি চোখে তাকায় রুদ্রের দিকে। রুদ্র তো তাদের তাকানো দেখে লজ্জা পেয়ে যায়। আমতা আমতা করে বলে, আ- আম্মু, আসছি আমি। সিদ্দিকা বেগম ছেলেকে দেখে কড়া গলায় বলেন। হয়েছে হয়েছে, এখন বউকে পেয়ে মায়ের কথা ভুলেই গেছিস। রুদ্র যেন বিপাকে পড়ে গেল। এখন কি বলবে বেচারার জানা নেই। তখনই এরশাদুল চৌধুরী এসে বললেন, কেন বউ? তোমাকে বলার জন্য আমি আছি। ছেলে না হয় ছেলের বউকে বলুক। সিদ্দিকা বেগম খানিকটা লজ্জা পায় ছেলে মেয়েদের সামনে স্বামীর এত সুন্দর ডাক শুনে। রুদ্র মেঘ মুখ টিপে টিপে হাসছে। তারপরে তারা বাপ ছেলে বেরিয়ে যায়। পিহু মেঘ বেরিয়ে পড়ে ভার্সিটির উদ্দেশ্যে। গাড়িতে বসে পিহু নোরা ফাতেহির নিউ ডান্স ভিডিওটা দেখছে। মেঘ বিরক্ত হয়ে বলে, এই মেয়ের নাচই দেখতে হবে, অন্য কেউ নাই? পিহু কিছুটা অবাক হয়ে পড়ে। ও মা, এর ডান্স কি খারাপ? কি স্মুথ! দেখ দেখ, ফ্যান হয়ে যাবে। ভাইয়ারও তো মুখ ফসকে বলে পিহু, নিজের মুখ আটকে দেয়। এদিকে মেঘ ভ্রু কুচকে পড়ে। কি বলছিলি? থামলি কেন বল। আরে না, মানে কিছু না। তুই কি বলবি? আরে মানে ভাইয়ারও নোরার ডান্স ভালো লাগে। এটা প্লিজ বলিস না। এটা ভাইয়ের সিক্রেট। আমি তোকে বলেছি, জানলে আমার গর্দন যাবে। মেঘের যেন মাথায় আগুন জ্বলছে। জামাই তার অন্য মেয়ের নাচ দেখবে? ফুস করে শ্বাস ছেড়ে দুহাত ভাঁজ করে বলে। সকালেও দেখলাম এর নাচ দেখছে, এর পিছু কিভাবে ছাড়াই? পিহু অবাক হয়ে বলে, মানে? মানে আবার কি? আমার জামাইয়ের চোখ শুধু আমার দিকে থাকবে, অন্যদিকে গেলে আমার সহ্য হয় না। তাই এই মেয়ের নাচ দেখা অফ করাবো। কেমনে ভাবছি? পিহু কিছু একটা ভেবে বলে। আমার কাছে একটা আইডিয়া আছে, তবে তুই পারবি না, শিওর। মেঘ পিহুর দিকে তাকিয়ে বলে, তুই খালি বল, আমি সব পারবো। আরে না না, বাদ দে এসব। তোর দ্বারা সম্ভব না, তুই যে লজ্জাবতী। পিহুর তুচ্ছ কথায় যেন মেঘের ইগোতে লাগে। ভাব নিয়ে বলে, তুই বলেই দেখ, আমি সব পারবো। শিওর তো? হ্যাঁ, ড্যাম শিওর। তারপর পিহু মেঘের কানে কানে কিছু একটা বলতেই মেঘ চমকে ওঠে। ছি, কি বলিস? পিহু ভাব নিয়ে বলে, দেখেছিস তো, পারবি না জানতাম। বাদ দে, ভাইয়া দেখুক। মেঘ হতাশ হয়ে বলে। না না না, আমি পারবো। এর মধ্যে ভার্সিটিও চলে আসে। ক্লাস শেষ করে সবগুলো রিককে ধরে ট্রিট দিতে, তবে সে দেবে না বলে বসে আছে। এই চিটার, কালকে বলেছিস দিবি, তো এখন দিবি না মানে? তুই দিবি, তোর বাপ দিবে, উঠ। তোদের জন্য প্রেম করার আগেই ব্রেকআপ হয়ে গেছে, সো তোদের নো দেওয়া দেউই। সুমনা রেগে বলে, হাই কুদ্দুসের বাপ, তোর জন্য লাস্ট ক্লাস থেকে না খেয়ে আছি, তুই খাওয়াবি বলে, আর এখন তুই না করছিস। বান্ধবীদের চোরাচুরিতে রিক কিছু একটা ভেবে মুচকে হেসে বলে। ওকে চল চল, খাওয়াবো আমি। তারপর সবাই মিলে ভার্সিটির পাশে একটা রেস্টুরেন্টে যায়। রিক তো বেশ খুশি। দে রে, অর্ডার দে, যা খুশি অর্ডার দে, সব বিল আমি পে করব। মেঘরা তো ভীষণ অবাক। এই ছেলে এমন অফার দিচ্ছে ভাবা যায়। তবে সুযোগ মিস করা যাবে না। সবাই মিলে উড়াধরা অর্ডার দেয়। একে আজ ফকির বানিয়েই ছাড়বে। কিছুক্ষণের মধ্যে খাবার আসতে সবাই খাওয়া শুরু করে। খাওয়ার শেষ পর্যায়ে হঠাৎ রিক উঠে বলে, এই তোরা খা, আমি সামনের দোকান থেকে মালাই চা নিয়ে আসি। ওখানের মালাই চা নাকি বেস্ট। সুমনা সুরে বলে। ওকে ওকে, যা যা। রিক বেরিয়ে যায়। কিছুক্ষণের মধ্যে তাদের খাওয়াও শেষ। তবে রিকের আসার নাম নেই। এদিকে ওয়েটার বিল দিয়ে গেছে। এভাবে আরো 30 মিনিট চলে যায়। ওয়েটার এসে কয়েকবার বলে গেছে, আর কিছু লাগবে ম্যাম? তারা বেশ বুঝছে ইনডাইরেক্টলি বিলের কথা বলছে। এদিকে রিককে কল দিয়েও পাওয়া যাচ্ছে না, ফোন সুইচড অফ। ভাই, এরে আর পাবি না। এই ছেলে আমাদের বাস দিতে এখানে এনেছে। মেঘ চিন্তিত হয়ে বলে, এখন কি হবে? 6,000 টাকা বিল হয়ে গেছে। তোদের কাছে কত আছে বের কর দেখি, হয় কি না। সবাই ফাঁদে পড়ে নিজেদের টাকা বের করে। সব মিলে মাত্র 500 টাকা হয়েছে। রিক খাওয়াবে বলে তেমন টাকা আনেনি। তা দেখে একটা আরেকটার মুখের দিকে তাকাচ্ছে। ভাই,
500 টাকা দিলে লাথি মেরে রান্নাঘরে ঢুকিয়ে থালা বাসন ধুতে বসবে। এখন কি হবে? আহ এই রিকের বাচ্চার মনে এত প্যাঁচ ছিল, মাসুম, আমি জানলে খেতামই না। সুমনার কথায় সবাই আরো চিন্তায় পড়ে। তখন ওয়েটার আবার এসে বলে, সুমনা মুখ ফসকে বলে, ইয়ে মানে ভাইয়া, এই যে বিল দেবে সে চলে গেছে। ছেলেটি উত্তেজিত হয়ে বলে ছেলেটি তাদের পাশেই দাঁড়িয়ে থাকে। পিহু মেঘ বেশ রেগে যায় সুমনার উপরে। এমনি বাস তার উপরে আরেক ঝামেলা এনেছে। নিজেরা যেমনি হোক ম্যানেজ করত, এর সামনে কিভাবে কি করবে। সবাই বেশ খারাপ পরিস্থিতিতে পড়ে হঠাৎ পিহু বলে, এই মেঘ, তুই ভাইয়াকে কল করে বল টাকা পাঠাতে। আমি বললে ঝাড়ি দেবে। মেঘ চমকে বলে, না না না, আমি না। আরে বোন, এমন করিস না প্লিজ, সিচুয়েশন বোঝ। মেঘ উপায় না পেয়ে কল লাগায় রুদ্রকে। 2বার রিং হতেই কল ধরে। আরে আজকে সূর্য কোন দিকে উঠলো? বইয়ের থেকে কল আসলো যে। না না, আমি না। না মানে একটা বিপদে পড়েছি। রুদ্র হাইপার হয়ে বলে, কি হয়েছে? তুমি ঠিক আছো? কোথায় আছো বলো, আসছি। আরে ঠিক আছি, আসলে রেস্টুরেন্টে খেতে এসেছিলাম, টাকা নেই সাথে। রুদ্র ফুঁস করে শ্বাস ছেড়ে বলে, এই ব্যাপার, বিকাশ নাম্বার দাও, দিচ্ছি। বিকাশ তো নেই। লোকেশন সেন্ড করো হোয়াটসঅ্যাপে। মেঘ কল কেটে তাই করে। তখনই সে রেস্টুরেন্টে প্রবেশ করে ফারহান, সাথে কয়েকজন লোক আছে। কথা বলতে বলতে ঢুকতেই মেঘদের দিকে নজর যায়। ক্লায়েন্টদের বলে সেদিকে এগোয়। এই, হেই, এনি প্রবলেম? পিহু তো ফারহানকে দেখে অবাক, এক ধ্যানে তাকিয়ে আছে। কালো শার্ট, কালো প্যান্টে যেন হিরো হিরো লাগছে। মুখে গম্ভীর ভাব, চালচলনে একটা অ্যাটিটিউড আছে। এদিকে ওয়েটার উঠে বলে, ওয়েটারের কথায় পিহুর ধ্যান কাটে, বেশ রেগে যায়। এই ছেলে, মুখ সামলে কথা বলেন। 2 মিনিট দাঁড়ান, আমার ভাই আসছে, টাকা পেয়ে যাবেন। ফারহান পকেট থেকে টাকা বের করে এগিয়ে দিয়ে বলে, নাও তাদের বিল, তাদের যেতে দাও। টাকাটা যেই ওয়েটার হাতে নিতে যাবে হঠাৎ কারো কথায় থেমে যায়। মিস্টার ফারহান, এর দরকার নেই। আমার বোন বইয়ের বিল পে করার জন্য আমি আছি। বলেই টাকা দিয়ে দেয় ওয়েটারকে। তারপর মেঘদের দিকে তাকিয়ে ইশারা করে গাড়িতে উঠতে। তারাও বাথরুমের মতো চলে যায়। রুদ্র ফারহানের মুখোমুখি দাঁড়িয়ে বলে ফলো করছিস বুঝি? লাভ নেই। এই হাঁটা ধরে। ফারহান পেছনে থেকে হেসে বলে, তাকে আমার কাছেই ঘুরে ফিরে চলে আসছে, আমার তো ফলো করতেও হচ্ছে না। রুদ্র হাত মুঠ করে গাড়িতে চলে আসে। মেঘদের দিকে ফিরেই এক ধমক দেয়। এই, তোদের এত সাহস কে দিয়েছে একা একা রেস্টুরেন্টে যেতে? মেঘ পিহু ভয়ে চুপসে যায়। তাদের চুপ দেখে আরো রেগে যায়। গাড়ি স্টার্ট দিতে দিতে বলে, আর কোনোদিনও যদি দেখি এদিক সেদিক যেতে, পা কেটে রেখে দিব। রুদ্রের ধমকে তারা চুপচাপ বসে আছে। সুমনাও বেশ ভয় পেয়েছে। তারপর সুমনাকে তার বাসায় ড্রপ করে মেঘদের বাসায় দিয়ে এসে চলে যায়। সন্ধ্যার দিকে বাসায় ফিরে রুদ্ররা ফ্রেশ হয়ে নিচে নামে। মেঘ সবার জন্য চা বানিয়ে আনে আর রুদ্রকে তার কফি ধরিয়ে দেয়। এরশাদুল চৌধুরীর পাশে অনেকগুলো শপিং ব্যাগ। সবাইকে একে একে যার যারটা দিয়ে দেয়। কালকের পার্টির জন্য এগুলো। কালকে অনেক সাংবাদিক মিডিয়ার লোকেরা আসবে, তাই সেদিনটা স্মৃতি হিসেবে রাখতেই আমার ইচ্ছা সবাই সমিলিয়ে গোটাবে থাকা। বাকিটা যার যার ইচ্ছা। সবাই মূলত গোল মিটিং বসিয়েছে কালকের জন্য। এরশাদুল চৌধুরীর প্রস্তাবে সবাই রাজি, বেশ এক্সাইটেডও। রুদ্রকে দায়িত্ব দেয় ডেকোরেশনের দিক সামলাতে, আর সাদকে খাবারের দিক। বাকি যা যা লাগবে সব এরশাদুল আর এনামুল চৌধুরী করবেন। এতক্ষণে সবাইকে দাওয়াত দেওয়া হয়ে গেছে। পিহু, সুমনা আর রিককে বলে দিয়েছে রুদ্রের ফ্রেন্ডরাও আসবে। সব আলোচনা শেষ করতে করতে রাতের খাবারের সময় হয়ে যায়। তাই খাবার খেয়ে একেবারে যে যার রুমে যায়। রুদ্র বেশ অনেকক্ষণ ধরে মেঘের অপেক্ষায় বসে আছে, তবে আসছে না। এদিকে মেঘ পিহুর রুমে দাঁড়িয়ে। বোন, এটা এমনি সিল্কের শাড়ি, আবার এভাবে পরছিস, আবার এভাবে পরাচ্ছিস, উনি দেখলে এক ধমক দেবেন। তোর মাথা, তুই কি কোথাও যাচ্ছিস? ভাইয়ের সামনে এমনি গেলে কিছু বলবে না। নাচের মেন তো বডি স্টেপ, তাই যদি না বোঝা যায় তাহলে তো ভাইয়া তোর নাচ দেখবেই না, ওই মেয়েটারটাই দেখবে। পিহুর কথায় মেঘের মাথায় জিদ চেপে বসে। না না না, আমি পারবো। শাড়ি পরা শেষ হতেই মেঘ গুটি গুটি পায়ে তাদের রুমে প্রবেশ করে। দরজা লাগিয়ে দেয়। হঠাৎ দরজা লাগানোর শব্দে রুদ্র ল্যাপটপে চোখ রেখেই বলে, এতক্ষণে আসার সময় হলো? তবে মেঘের থেকে কোনো উত্তর না পেয়ে মাথা তুলে তাকায়। সাথে সাথে রুদ্রের চোখ বড় বড় হয়ে যায়। মেঘ নীল সিল্কের শাড়ি পরেছে, চুল খোপা করা।
রুদ্র ঢোক গিলে বলে। কি ব্যাপার? শাড়ি পরলে যে? মেঘ কিছুটা রাগী কণ্ঠে বলে। সকালে দেখলাম অন্য মেয়ের ডান্স ভিডিও দেখে বেশ মজা পাচ্ছিলেন। মেঘের কথায় রুদ্রের শুকনো কাশি উঠে যায়। বউ দেখে ফেলেছে তার মানে। ল্যাপটপ বন্ধ করে সাইডে রেখে উঠে বলে। মানে তুমি যা ভাবছো আসলে তা? মেঘ এক পা করে রুদ্রের দিকে এগোয়। তা দেখে রুদ্র কিছুটা পিছিয়ে যায়। শ্, কি মনে করেন ঘরের বউ দুধ ভাত? এবার ঘরের বউটাই দেখবেন। বলেই রুদ্রের বুকে ধাক্কা মেরে তাকে বিছানায় বসিয়ে দেয়। তারপর সাউন্ড বক্সে গান ছাড়ে। গানের তালে তালে মেঘ নিজের স্টেপে নাচছে, একদম নিজের মতো করে, যেন চারিপাশে কোনো কিছুতেই ওর কিছু যায় আসে না। চুলের খোপা খুলে নেমে পড়া চুল আর প্রতিটা ঘুরে পড়া ভঙ্গিমায় একটা অন্যরকম মায়া। শাড়ির আঁচল সরে গিয়ে ওর কোমরের কাছে পেটের অর্ধেকটা দেখা যাচ্ছে, আর নাচের সাথে তা আরো স্পষ্ট হয়ে উঠছে। প্রফেশনাল ডান্স না হলেও ওর স্টেপগুলো এতটাই গ্রেসফুল যে চোখ ফেরানো যায় না। এদিকে রুদ্র টাসকি খেয়ে বসে আছে, ঠিক যেন পৃথিবী থেমে গেছে তার কাছে। সামনে তার বউ এমন ভাবে নাচছে, এমন ভাবে নিজেকে মেলে ধরেছে, রুদ্রর চোখ যেন আজ মেঘ নতুন কেউ। এতদিনের চেনা মেয়েটা যেন হঠাৎ করে হয়ে উঠেছে অসম্ভব মোহময়। ওর চোখে এখন শুধু মেঘের শরীরই দোল, উঠতে থাকা আঁচল, মাঝে মাঝে চোখে তাকিয়ে হালকা হাসি। রুদ্রের বুকের ভেতরটা কেমন যেন ধক ধক করছে, সে চোখ সরাতে পারছে না। এমনকি চোখের পলক ফেলতেও ভয় পাচ্ছে, যদি কোনো মুহূর্ত মিস হয়ে যায়। মেঘ নাচ শেষ করে রুদ্রের দিকে তাকাতেই সে নেশালো দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে মেঘ বেশ লজ্জা পেয়ে যায়। তবে নিজেকে সামলে রুদ্রের সামনে এসে বলে। তা আমার নাচ কি আপনার মনে ধরেছে? রুদ্র মেঘকে টেনে বলে। একদম দিল কেড়ে নিয়েছে বউ। মেঘ এবার রাগী কণ্ঠে বলে। তাহলে এখন থেকে অন্য কোনো মেয়ের নাচ দেখ। রুদ্র থতমত খেয়ে বলে। না না। মুহূর্তে রুদ্র খোঁচা মেরে বলে। আর ইউ জেলাস? মেঘ কড়া নজরে তাকায় রুদ্রের দিকে। রুদ্র দুষ্ট হেসে বলে। বউ যদি মাঝে মাঝে নেচে দেখায় তাহলে জীবনেও দেখবো না। মেঘ বলে। দিন বারে খেতে দিলে শুতে যায়। রুদ্র ফিক করে হেসে বলে। তারপর মেঘকে বলে। তা আমাকে তো অনেক বড় উপহার দিলেন, এবার আপনার কি চাই বলেন? কই উপহার দিলাম? একটু আগের মুহূর্তটা কোনো বড়সড় উপহার থেকে কম নাকি? মেঘ লজ্জায় মাথা নিচু করে ফেলে। তারপর কিছু একটা ভেবে মাথা তুলে রুদ্রের চোখে চোখ রেখে বলে। যা চাইবো তা দেবেন? রুদ্র মুচকি হেসে মাথা দোলায়। তা দেখে মেঘ বলে। যদি আপনাকেই চাই। রুদ্র কিছুটা চমকে যায়, তাকে চাইবে আশা করে। মেঘের চোখে অন্যরকম অনুভূতি। রুদ্র কিছু একটা আঁচ করে বলে। চেয়েই দেখো। মেঘ ফরফরিয়ে বলে ওঠে। মিস্টার রুদ্র চৌধুরী, আপনাকে আমার সারা জীবনের সঙ্গী হিসেবে চাই। একদম আপনার হয়ে যেতে চাই, যেন আমার সবকিছুতে শুধুই আপনি থাকেন। মেঘ কথাটা বলেই নিজের মুখ রুদ্রের বুকে চেপে ধরে। রুদ্র বিশ্বজয়ের হাসি দেয়। মেঘের কানে ফিসফিস করে বলে। অবশেষে পারমিশন দিলে? মেঘ নিজেকে আরো আড়াল করতে রুদ্রকে শক্ত করে জড়িয়ে ধরে। মাথা নেড়ে হ্যাঁ বোঝায়। রুদ্র হেসে ফেলে। মেঘের মাথাটা তুলে তার কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে বলে। জান আর কয়টা দিনের অপেক্ষা, তোমাকে একদম তোমার স্বপ্নের মতো করে নিজের করে দেব। আর কোনো আফসোস রাখতে দিব না। তোমার জীবনে তোমার সব শখ আমি পূরণ করব। রুদ্রের কথায় মেঘ তার দিকে তাকায়। তার চোখ আলাদা এক মায়া। মেঘ বুঝতে পারছে না কি বলছে। মেঘের অবুঝ চেহারাকে দেখে রুদ্র বলে। এত প্রেসার দিতে হবে না মাথায়, কালকের পার্টিতেই জানতে পারবেন ম্যাডাম, সারপ্রাইজ আছে। সেদিন রাতে মেঘ কি সারপ্রাইজ আছে সেটা ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ে। সকাল থেকে সবাই ব্যস্ত। রুদ্র ডেকোরেশনের লোকদের সাথেই দৌড়াচ্ছে। পুলের অপর পাশে অ্যারেঞ্জ করা হয়েছে সব। মেঘ বারান্দা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে কখন থেকে রুদ্রকে দেখে যাচ্ছে। কালো ট্রাউজার পরা, কালো টি শার্ট পরা, ঘেমে টি শার্ট একদম শরীরের সাথে লেগে আছে। চুলগুলো এলোমেলো, গরমে ফর্সা, মুখ লাল হয়ে আছে। একটু পর পর জিভ দিয়ে ঠোঁট ভেজাচ্ছে। মেঘ এক হাত গ্রিলে রেখে ভর দিয়ে বেশ মনোযোগ সহ দেখছে। হঠাৎ পিহুর ডাকে ফিরে তাকায়। পিহুকে বেশ খুশি খুশি লাগছে। তা দেখে মেঘ এগিয়ে যায়। কি ব্যাপার, এত খুশি লাগছে যে? পিহু এক্সাইটেড হয়ে বলে। মেঘ জানিস আজকে কে আসবে? ফ্রুকুচকে বলে। না তো, কে? আরে ফারহান, যে উনিও আসবে। মেঘ অবাক হয়ে বলে। কি বলিস? তোকে কে বললো? আর ওনাকে ইনভাইট কে করলো? পিহু কিছুটা চিন্তিত হয়ে বলে। শুনেছি ভাইয়া নাকি উনাকেও ইনভাইট করেছে। আব্বু না করেছিল, তাও করেছে। নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছেই।
সে যাই হোক, আমি না একটা জিনিস ভাবছি। কি? ও কিছুটা ইতস্তত করে বলে, ভাবছি আজকে উনাকে প্রপোজ করব। বলিস? কেউ দেখতে পারলে বাঁশ খাবি। আর উনি যদি সিন ক্রিয়েট করে? আরে না, তেমন কিছু। কে কি সিন ক্রিয়েট করবে? রুদ্রের গলায় দুজনেই চমকে যায়। শুনে ফেললো নাকি কিছু? পিহু আমতা আমতা করে বলল, না মানে ওই আর কি, কিছু না। আমি আসছি। বলে পিহু কেটে পড়ে। রুদ্র সেদিকে একবার তাকিয়ে আবার মেঘের দিকে আসে। মেঘ দ্রুত জিজ্ঞেস করে, ঠান্ডা পানি দিব নাকি শরবত দিব? রুদ্র আলতো হেসে বলে। আপাতত আমাকে একটু টাইম দিলেই চলবে। মেঘ ফিক করে হেসে দেয়। মেঘের নজর যায় রুদ্রের হাতের অনেকগুলো গোলাপ ফুলের দিকে। দেখে তার ভীষণ লোভ লাগলো একটা গোলাপ নেয়ার। মিনমিনিয়ে রুদ্রকে বলে, আমাকে একটা দেবেন প্লিজ? রুদ্র মেঘের কথায় হঠাৎ গম্ভীর হয়ে বলে। না, দেব না। সাথে সাথে মেঘের মুখটা চুপসে যায়। চুপচাপ বসে আছে মেঘ। সামনে রুদ্র কাঁচি আর সুই সুতা দিয়ে কি যেন করছে। বেশ কিছুক্ষণ দেখার পর বুঝলো হাতের বালা বানাচ্ছে গোলাপ দিয়ে। বানানো শেষ হতেই মেঘের হাত টেনে বলে, আমি তোমাকে দিব না, আমার বউকে দিব। বলেই মেঘের হাতে গোলাপ দিয়ে বানানো বালাটা পরিয়ে দেয় যত্ন সহকারে। মেঘ প্রথমে অবাক হলেও মুহূর্তেই খুশি হয়ে যায়। খুশির ঠেলায় একবার হাতের দিকে তাকাচ্ছে তো একবার রুদ্রের দিকে। মনে মনে ভাবে, রুদ্র তার মানে উনি এইগুলো আমার জন্যই এনেছে। আবার এত এফোর্ট দিয়ে নিজের হাতেই বানালো। পরানো শেষে করে মেঘের হাতে নিচের ঠোঁট ছোঁয়ায়। মেঘের দিকে তাকাতেই দেখে মেঘের মুখে হাসি, তবে চোখে পানি চিকচিক করছে। কি ব্যাপার, কাঁদছো? পছন্দ হয়নি? মেঘ রুদ্রকে আলতোভাবে জড়িয়ে বলে, অনেক অনেক পছন্দ হয়েছে। এইটা আমার দেখা বেস্ট ফুলের বালা। রুদ্র মেঘের কপালে নিজের ঠোঁট ছোঁয়ায়। বেশ কিছুক্ষণ পর রুদ্র বলে, মেঘ তা বউ আপনার হলে আমাকে যদি একটু ছাড়তেন, নিচে ডেকোরেশনের লোক আমার জন্য ওয়েট করছে। সাথে সাথে ছেড়ে দেয়। লজ্জায় মাথাটা নিচু করে নেয়। রুদ্র মেঘের গাল টেনে উঠে যেতে যেতে বলে, বারান্দায় আর দাঁড়াতে হবে না, বাইরে অনেক রোদ। মেঘের চমকে তাকায়, অবাক হয় ভীষণ। তার মানে উনি আমাকে দেখেছে। তবে একবারও তো দেখলাম না আমার দিকে তাকাতে। কিন্তু ছি, আমি এভাবে তাকিয়েছিলাম কি নাকি ভাবছে। সব কাজ শেষ হতে হতে বিকেল হয়ে গেছে। বাড়ির মহিলারা সবাই রেডি হচ্ছে। সবাই নেভি ব্লু কালারের ড্রেস পরবে, পরোরা শাড়ি, আর মেঘ, পিহু, সামিয়া গ্রাউন্ড। ছেলেরাও সেম কালারের ফর্মাল গেট আপ নিবে। রুদ্র একটু আগে রুমে এসে গোসলে ঢুকেছে। মেঘ আয়নার সামনে বসা, নিজে নিজেই মেকআপ করছে। কিছুক্ষণের মধ্যে রুদ্র গোসল সেরে বেরিয়ে আসে। ক্লান্ত শরীর বিছানায় এলিয়ে দেয়। কিছু সময় চোখ বন্ধ রাখে, আবার চোখ খুলে পাশে তাকায়। সাথে সাথে রুদ্রের বুকে ধক করে ওঠে। তার সামনে ব্লু ফেরি বসে আছে, যে নিজেকে আরো গুছিয়ে তুলেছে। রুদ্র বিছানা থেকে উঠে মেঘের পিছে গিয়ে পকেটে হাত দিয়ে দাঁড়ায়। আয়নায় তার প্রেয়সীকে দেখছে। মেঘ আয়নায় রুদ্রের প্রতিচ্ছবি দেখে বলে, কি ব্যাপার, রেডি হননি? বিছানায় আপনার কাপড় রাখা আছে, দেখ। মেঘের কথা অফ হয়ে যায় রুদ্রের ছোঁয়ায়। আলতো হাতে মেঘের ইয়াররিং পরিয়ে দিচ্ছে রুদ্র। পরানো হতে কানের লতিতে ছোট একটা চুমু খায়। মেঘ আবেশে চোখ বুজে নেয়। মুখে মিষ্টি একটা হাসি। তারপর রুদ্র নেকলেসটাও নিয়ে এসে মেঘের গলায় পরিয়ে দেয়। মেঘকে নিচের দিকে ঘুরিয়ে বলে, মাশাআল্লাহ। ড্রেসিং টেবিল থেকে কাজল নিয়ে আঙ্গুল দিয়ে মেঘের কানের পেছনে লাগিয়ে বলে। নজর যেন না লাগে তাই নজর টিকা। রুদ্রের রুদ্রের বাচ্চামো দেখে হেসে ফেলে। রুদ্রও হাসে, মুহূর্তে আবার পড়ে। চুল কি খোলা রাখবে? মেঘ আগের জায়গায় বসে চুল আঁচড়ে বলে, না, খোপা করব। একটু পিহুকে ডেকে দেবেন, চুলটা বাঁধতে হেল্প করবে। রুদ্র দ্রুত বলে। কেন? আমাকে বলো কিভাবে করতে হবে, আমি করে দিচ্ছি। মেঘ ভ্রু কুঁচকে বলে, আপনি পারবেন? বলেই দেখো। তারপর মেঘ বলে বলে দিচ্ছে। রুদ্র সেভাবেই চুলে প্রথমে বেনি করে। লম্বা চুল হয়, বেনি করতে করতে বেচারা হাঁপিয়ে উঠেছে। মেঘ রুদ্রের অবস্থা দেখে খোঁচা মেরে বলল, সামান্য বউয়ের চুলেই সামলাতে পারছেন না, আর দেশ সামলাবেন কিভাবে মন্ত্রী মশাই? রুদ্র বেনি বাঁধা শেষ করে চুলগুলো উপরে তুলে খোপার মতো করে চুল ঘোরাতে ঘোরাতে বিড়বিড়িয়ে বলে, বউ সামলানো থেকে দেশ সামলানো হাজার গুণে সহজ। কি কিছু বললেন? না না, এখন কি করব? মেঘ চুলগুলো ধরে বলে, হয়েছে, এবার আর কিছু লাগবে না। ক্লিপ আমি মারতে পারবো, আপনি রেডি হয়ে নিন। রুদ্র মাথা নেড়ে নিজের কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। মেঘের রেডি হওয়া শেষ। আয়নায় নিজেকে দেখে নেয় কয়েকবার।
রুদ্র বের হতেই মেঘ এগিয়ে গিয়ে তার শার্টের বোতাম লাগিয়ে দিয়ে কোট পরিয়ে দেয়। রুদ্র চুলগুলো সেট করে মাথা হালকা ময়শ্চারাইজার লাগায়। ঘড়ি পড়তে পড়তে নিজের জুতা খোঁজে। মেঘ তা বের করে দিতেই সে পরে নেয়। মেঘ মুখটা ভোঁতা করে রেখেছে, তা দেখে রুদ্র জিজ্ঞেস করে। কি হয়েছে? মেঘ মনমরা হয়ে বলে। আপনি এভাবে যাবেন? রুদ্র ভ্রু কুঁচকে বলে। কেন, খারাপ লাগছে? মেঘ মুখ বাঁকিয়ে বিড়বিড়িয়ে বলে, যেমন লাগছে, যেমন লাগছে মেয়েরা চোখ দিয়ে গিলে খাবে। অমনি আয়শা উপরে ঝাঁপিয়ে পড়ে। আস্তে বললেও রুদ্রের কানে ঠিকই যায়। রুদ্র হেসে বলে, আজকে তুমি পাশে থাকো, তাহলে কেউ কাছে ঘেঁষার চান্স পাবে না। গেস্টরা সবাই আসা শুরু করেছে। মিডিয়ার লোকও চলে এসেছে। বাড়ির সবাইও রেডি। ড্রয়িং রুমে এসে একত্রিত হয়। শুধু মেঘ আর রুদ্রের আসা বাকি। ঠিক তখনই সিঁড়ি দিয়ে দুজনে একসাথে নেমে আসছে। বাড়ির সবাই সেদিকে তাকায়। সবার মুখ থেকে একটাই শব্দ বের হয়, মাশাআল্লাহ। কারো নজর না লাগুক। তাহমিদ পাশ থেকে শীষ বাজিয়ে ওঠে, সাথে সাদও। পিহু ফোনের ক্যামেরা অন করে বলে, সেই সেই দিকে এদের কাণ্ডে মেঘ লজ্জায় লাল হয়ে গেছে। তবে রুদ্র তার একই ভঙ্গিমায়, চেহারায় গাম্ভীর্য, সাথে অ্যাটিটিউড। রুদ্ররা নামতেই সিদ্দিকা বেগম এগিয়ে এসে কি যেন দোয়া পড়ে মেঘ রুদ্রকে ফু দিয়ে দেয়। তবে এসব কাহিনী সামিয়া অসহ্য চোখে দেখছে। সব মেহমানরা চলে এসেছে। সবাই চৌধুরী পরিবারের অপেক্ষায় এখন। এরশাদুল চৌধুরী সবাইকে ইশারা করে নিজে সবার আগে হাঁটা ধরে। তার পিছু পিছু বাকিরাও বের হয়। তাদের আসতে দেখে সব লাইট ক্যামেরা তাদের দিকেই। উপস্থিত সকলেই হাততালি দিয়ে ওঠে। একে একে সবাই চলে আসে। সামনে যেতেই সুমনা আর রিকের দেখাও পেয়ে যায়। আশেপাশে তাকিয়ে দেখে রুদ্রর বন্ধুরা, সাথে ভার্সিটির আরো অনেক পরিচিত মুখই আছে। অনেক টিচাররাও এসেছে, নামি দামি লোক তো আছেই। ফারহান রাশেদ ভুইয়াও এসেছে। কিছুটা সামনে যেতেই কাউকে দেখে ভীষণ অবাক হয়ে যায় মেঘ। দ্রুত এগিয়ে আবেগে চোখের কোণায় পানি চলে আসে। কতদিন পর দেখলো। আম্মু, তুমি এখানে কখন আসলে? মাহমুদা বেগম মেঘের কথায় পাশ ফিরে তাকিয়ে মেঘকে দেখে নিজেও চমকে যায়। উপর থেকে নিচ পর্যন্ত দেখছেন তিনি। বেশ বুঝতে পারে মেয়েটাকে রানী বানিয়ে রেখেছে তারা। তিনি মেঘের মুখে হাত দিয়ে বললেন, রুদ্র বাবা আমাদের দাওয়াত দিয়েছে, বারবার করে বলেছে আসতেই হবে, তাই এসেছি। কেমন আছিস? মেঘ নিজেকে শক্ত করে বলল, তার জেনে কি করবে? এতদিন একটা খোঁজও নিলেন না। মানুষ তো বাসার ধারের কুকুরকেও একদিন না দেখলে তার খোঁজ নেয়। আর আমি তো তোমার পেটের সন্তান ছিলাম। মাহমুদা বেগমের মুখটা ম্লান হয়ে যায়। পাশ থেকে রিমির কথা ভেসে আসে। মেঘ সেদিকে ফেরে। বাহ, এখানে এসে মুখে তো দেখছি বেশ কথা ফুটেছে। মেঘ হালকা হেসে বলে, ফুটবেই তো, এ বাড়িতে আমার মুখের কথারও মূল্য আছে। ও বাড়ির মতো নাকি? রিমি কিছু বলতে যাবে তখনই রুদ্রের মা এগিয়ে আসে। মেঘকে উদ্দেশ্য করে বলে, মেঘ, আসো, কিছু খাবে? বিকাল থেকে কিছু খাওয়া হয়নি কারোই। পিহুরা ওদিকটায় আছে, আসো। মাহমুদা বেগম ও তাদের পরিবারের বাকিরা অবাক হয়ে দেখছে। মেঘ মাথা নেড়ে বলে, আম্মু, ইনি হচ্ছেন আমার মা। সিদ্দিকা বেগম মাহমুদা বেগমকে দেখে খুশি মনে আলতো জড়িয়ে ধরেন। তারপর টুকটাক কথা বলেন। তখনই মাইকের অ্যানাউন্সমেন্টে সেদিকে ফিরে সবাই। এরশাদুল চৌধুরী স্টেজের মাঝে দাঁড়িয়ে, সব লাইট ক্যামেরা ফোকাস তার দিকেই। সবাইকে শুভ সন্ধ্যা। আজকের এই আনন্দঘন আয়োজনে উপস্থিত থাকার জন্য আপনাদের সবাইকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আজ আমার ছেলের সাফল্য অর্জনের খুশির সাথে আরেকটি বিশেষ খবর আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। আমার স্নেহের ছেলে রুদ্র চৌধুরী তার নতুন জীবনে পা রেখেছে। পারিবারিকভাবে আমাদের আকদ করিয়ে রেখেছি। কিছুদিনের মধ্যেই আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের পুত্রবধূকে সসম্মানে ঘরে তুলব। এরশাদুল চৌধুরীর কথায় আশেপাশে বেশ গুঞ্জন পড়ে যায়। কে সেই মেয়ে যে রুদ্র চৌধুরীর বউ? অনেকে জিজ্ঞেস করছে। এদিকে মেঘ হতভম্ব হয়ে দাঁড়িয়ে। তবে কি তার বিয়ের অনুষ্ঠান হবে? সে অবাক। তবে কি এটাই রুদ্রের সারপ্রাইজ? মুহূর্তের মুখে হাসি ফুটে ওঠে। তখনই রুদ্র মেঘকে খুঁজতে খুঁজতে সেখানে আসে। মেঘের মাকে দেখে সালাম দিয়ে মেঘকে বলে, তোমরা এখানে আর আমি সব জায়গায় খুঁজছি। চলো ওদিকটায়। আম্মু, তোমাকে ছোট মা খুঁজছে। মেঘ রুদ্রের সাথে যেতে যেতে জিজ্ঞেস করে। তাহলে এটা আপনার সারপ্রাইজ? রুদ্র মেঘের গ্রাউন্ডটা সামনের দিকে হালকা উঁচু করে ধরে, যেন পড়ে না যায়। সেই অবস্থায় বলে, ম্যাম, এটা তো আব্বুর পক্ষ থেকে। আমার সারপ্রাইজ এখনো বাকি। পেছনে মাহমুদা বেগম ও তাদের পরিবারের সবাই বিস্ময় নিয়ে দেখছে।
যেই মেয়েকে তারা পায়ের নিচে রাখতো তাকে আজ সবাই মাথায় করে রাখছে। এরশাদুল চৌধুরী নেমে গেছেন। সাদ স্টেজে উঠে মাইক নিয়ে বলেছে, সো আমাদের মধ্যে সো আমাদের বিউটিফুল কাপল এখনই আমাদের মাঝে হাজির হবে। সাদের কথা শেষ হতেই রুদ্র মেঘের হাত ধরে স্টেজে ওঠে। মেঘ কিছুটা অপ্রস্তুত, কিন্তু রুদ্র পাশে থাকায় কিছুটা সাহস পায়। তারা স্টেজে দাঁড়াতেই সবাই চিৎকার করে ওঠে। এক একজন বলছে, পারফেক্ট কাপল, মেড ফর ইচ আদার। রুদ্র মাইক নিয়ে বলে, Hello, everybody. This is me, Rudra Chaudhuri, and she is my wife, Mrs. Meg Chaudhuri. রুদ্র একবার মেঘের দিকে ফিরে তাকায়। খুশিতে মুখ থেকে হাসি সরছেই না মেঘের। রুদ্র মুচকি হেসে আবার বলে, আপনাদের সবার কাছে একটা অনুরোধ, প্লিজ সবাই সাদের সাথে আমাদের বাড়ির পেছনের দিকটাই চলে আসবেন। তারপর ফারহানের দিকে তাকিয়ে হেসে বলে, অ্যান্ড মিস্টার ফারহান রাশেদ ভূঁইয়া, আপনাকে তো মাস্ট বি যেতেই হবে। সবাই রুদ্রের কথায় সেদিকে চলে যায়। ফারহান রুদ্রের দিকে একবার তাকিয়ে সেও সেদিকে যায়, দেখতে ঘটবে কি। মেঘ ভ্রু কুচকে তাকায়। আচমকা পিহু এসে কালো কাপড় দিয়ে তার চোখ ঢেকে দেয়। আরে কি করছিস তুই? মেঘ অবাক গলায় বলে উঠতেই তার কথার মাঝে হঠাৎ রুদ্র এসে তাকে কোলে তুলে নেয়। কি করছেন? নামান প্লিজ। মেঘের গলার টোনের অস্থিরতা, কিন্তু রুদ্র একটাও কথা না বলে সোজা হেঁটে চলে যেতে থাকে। চারপাশের আওয়াজ, কৌতূহলী কণ্ঠস্বর, হাসি সব থেমে যায় যেন। এক অদ্ভুত উত্তেজনা, থমথমে পরিবেশ জমে ওঠে মুহূর্তটা। ঠিক একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছেই রুদ্র ধীরে ধীরে মেঘকে নিচে নামিয়ে দেয়। তখনও মেঘের চোখ ঢাকা। পিহু এসে তার কাঁধে আলতো করে হাত রাখে, তারপর একটু সামনে এগিয়ে দেয়। রুদ্র সামনে এগিয়ে দাঁড়ায়, কিছু একটা ইশারা করে পিহুকে। পিহু ধীরে ধীরে মেঘের চোখের উপর থেকে কালো কাপড়টা সরিয়ে দেয়। মেঘ পিট পিট করে চোখ খোলে, আর মুহূর্তেই যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসে তার। সামনে লাল কার্পেট বিছানো, চারিপাশে ঝিকিমিকি ফেয়ারি লাইটের আলো, অজস্র মোমবাতি আর ফুলে ঘেরা চারিদিক। মাঝখানে দাঁড়িয়ে আছে রুদ্র, হাতে মাইক, তার পেছনে ব্যানারে স্পষ্ট লেখা, উইল ইউ ম্যারি মি। রুদ্রের চোখে অদ্ভুত এক অস্থিরতা, ঠোঁটে হালকা হাসি। রুদ্র গাওয়া শুরু করে, এক হাত মেঘের দিকে বাড়িয়ে দিয়ে আবার গাওয়া শুরু করে। মেঘ আবেগে মাথা নেড়ে নেড়ে রুদ্রের বাড়িয়ে দেয়া হাতটি শক্ত করে ধরে। রুদ্র মুচকি হাসে, আবারও সুর ধরে। মেঘের হাত ছেড়ে মাইক সিটির একজনকে দিয়ে হঠাৎ এক হাঁটু গেড়ে বসে যায় মেঘের সামনে। উইল ইউ ম্যারি মি অ্যাগেইন? মেঘ এক পা পিছিয়ে যায়, যেন বিশ্বাস করতে পারছে না সে। একটার পর একটা চমকে সে হতবাক। সে চোখের পলকে এদিক সেদিক তাকায়, যেন নিশ্চিত হতে চাইছে এগুলো কল্পনা না বাস্তব। রুদ্র আবারও বলে, এবার আরো নরম স্বরে। উইল ইউ ম্যারি মি অ্যাগেইন, মেঘ? পাশ থেকে শান্তরা হইচই করে ওঠে। ভাবি রাজি হয়ে যান জলদি, বেচারার পা ব্যথা হয়ে যাচ্ছে। সুমনা চিল্লিয়ে বলে, মেঘ দুলা ভাইয়া, মেঘ দুলা ভাইয়াটাকে আর কষ্ট দিস না ফার্স্ট। রুদ্রের দাদিও মজা করে বলেন, নাচবো? দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে তাড়াতাড়ি। মেঘ চমকে ওঠে, মুখে চাপা হাসি ফুটে ওঠে। তারপর ধীরে ধীরে এগিয়ে যায় রুদ্রের দিকে। চোখ টলমল, ঠোঁট কাঁপছে। সে হাত বাড়িয়ে দেয়, মাথা একসাথে অনেকবার নেড়ে বলে। ইয়েস ইয়েস, আই উইল। চারিপাশে করতালির শব্দ, উল্লাস, চিৎকার। রুদ্র মেঘের হাত ধরে আস্তে করে রিং পরিয়ে দেয়। মুহূর্তটা যেন মেঘের কল্পনার কোনো দৃশ্য। মেঘ এবার আর আবেগে থেমে থাকতে পারে না। তার চোখ থেকে টুপটাপ করে জল পড়তে থাকে। সে নিজেও হাঁটু গেড়ে বসে যায় রুদ্রের সামনে। মুখে হাসি নিয়ে ফুপিয়ে কেঁদে বলে, এটা আমার ড্রিম ছিল। আর কণ্ঠ ভাঙা ভাঙা। রুদ্র কোনো কথা না বলে এক হাতে আলতোভাবে তাকে জড়িয়ে ধরে। তারপর আস্তে ধীরে টেনে তোলে তার করিয়ে দুহাত ধরে বলে, শ্, একদম কাঁদবে না। এখন থেকে সারা জীবন আপনার মুখের মিষ্টি হাসিটাই দেখতে চাই, মিসেস রুদ্র চৌধুরী। মেঘ কিছু বলতে পারে না, শুধু কাঁদতে কাঁদতেই মাথা নেড়ে হাসে। সবাই ভীষণ খুশি, তাদের শুভেচ্ছা জানাচ্ছে। ক্যামেরাম্যান তাদের কাপল পিক, ফ্যামিলি পিক তুলছে। ফ্রেন্ডরাও আছে, সাথে কিছু ট্রেন্ডিং কাপল ট্রেন্ড ভিডিও করে নিচ্ছে। এক কথায় মেঘের যা যা ইচ্ছে সব পূরণ করার মিশনে নেমেছে রুদ্র। তবে এই আনন্দ মেনে নিতে পারেনি হাতে গোনা কয়েকজন। তার মধ্যে সামিয়া, ফারহান তো আছেই। তারা রাগী চোখে তাকিয়ে দেখছে, কোনোভাবে শুধু হজম করছে মুহূর্তটা। ফারহান তখন গটগট পায়ে অন্য পাশে চলে যায়। তাকে সেদিকে যেতে দেখে পিহু পিছু নেয়।
হঠাৎ কারো কণ্ঠে ফারহান পেছনে ফিরে একটা মেয়ে নীল গাউন পরা মেয়েটিকে বেশ পারফেক্ট লাগছে, যেন এই রং তার জন্যই। মুহূর্তের জন্য থমকে যায় সে, সাথে সাথে আবার নিজের চোখ সরিয়ে নেয়, আবার ফিরে তাকায়। চেনা চেনা লাগছে। বেশ কিছুটা সময় নিয়ে তাকায়, চেনার চেষ্টা করে, তারপর গম্ভীর গলায় বলে, সরি। পিহু ইতস্তত করে বলে, এক্সকিউজ মি, আমি পিহু, রুদ্র ভাইয়ের বোন। ফারহান এবার সোজা হয়ে পকেটে 2 হাত রেখে দাঁড়ায়। ও, ফারহানের এত ছোট জবাবে পিহু চুপসে যায়। কি দিয়ে কথা শুরু করবে বুঝতে পারছে না। কেমন আছেন? ভালো। পিহু নিজের হাত মুড়োমুড়ি করতে থাকে। কি বলবে এই লোক, পাল্টা প্রশ্নই তো করে না। ছবিতে যতটা হাসি খুশি লাগে, বাস্তবে তার থেকে দ্বিগুণ গম্ভীর। ফারহান আবার পেছনে ফিরে পুলের দিকে তাকায়। পিহু তা দেখে আরেকটু এগিয়ে যায়, তবে পায়ের সাথে জামা লেগে উল্টে পড়তে নাই। একদম গিয়ে ফারহানের উপরে পড়ে, আর ফারহান তো হঠাৎ ধাক্কায় নিজেকে ব্যালেন্স করতে না পেরে ধপাস করে পানিতে পড়ে যায়। পিহু সাথে সাথে ভয়ে হতভম্ব হয়ে মুখে 2 হাত চেপে ধরে। এদিকে ফারহান পুলে পড়ে একদম ভিজে একাকার। রাগী চোখে পিহুর দিকে তাকিয়ে ধমক দেয়, এই স্টুপিড, কি করলে এটা? সরি, আমি ইচ্ছে করে করিনি। ফারহান আরো কিছু বলতে চাবে, কিন্তু পিহুর ইনোসেন্ট মুখ দেখে মায়া হয়, তাই নিজের মুখটা বন্ধ করে নেয়। রেগে মেগে পুল থেকে উঠে পিহু তা দেখে দ্রুত বলে, আমার সাথে আসুন, ভাইয়ের কাপড় দিচ্ছি, চেঞ্জ করে নিন। বলে পিহু হাঁটা দেয়। ফারহান ও পিহুর পিছু পিছু বাড়িতে ঢোকে। এই কপাল পোড়া মেঘের এত ভালো কপাল, ভেবেছিলাম চাকরানি করে রাখবে, এখন দেখি রানী। আগে জানলে রিমিকে গোছিয়ে দিতাম। যার কথায় মাহমুদা বেগম কিছুটা বিরক্ত হন। কিছু না বলে চুপচাপ বসে মেয়েকে দেখছেন। সবাই কি সুন্দর তাকে আগলে রেখেছে, সবার সাথে কত হাসি খুশি দেখাচ্ছে। আর আগে সবসময় মনমরা থাকতো। মেঘেদের ছবি তোলা শেষ। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার সাথে ছবি তুলতে তুলতে বেচারির পা ব্যথা হয়ে গেছে। রুদ্র কিছু লোকের সাথে কথা বলছিল দেখে মেঘ একাই একপাশে গিয়ে বসে। এদিকে রুদ্র নিজের পাশে মেঘকে না দেখে আশেপাশে তাকায়। মেঘকে দেখে ঠিক লাগছে না এক্সকিউজ মি, বলেই তাদের থেকে চলে আসে। মেঘের পাশে চেয়ারে বসে। আর ইউ ওকে? মেঘ পাশে রুদ্রকে দেখে মুচকি হেসে মাথা নাড়ায়। তো এমন দেখাচ্ছে কেন? আরে একটু পা ব্যথা করছে, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তাই হয়তো। মেঘের কথা শেষ হতেই রুদ্র মেঘের পা উঁচু করে নিজের কোলে রাখে, আলতোভাবে টিপে দিচ্ছে। এদিকে মেঘ চমকে ওঠে, দ্রুত নিজের পা সরাতে চায়, তবে রুদ্র ধরে রাখায় পারেনি। এই কি করছেন? পায়ে হাত দেবেন না। রুদ্র ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, কেন? আপনি আমার স্বামী। স্বামী নিজের ইচ্ছায় ধরলে গুনাহ হয় না। মেঘ আশেপাশে তাকিয়ে দেখে অনেকেই দেখছে। সবাই দেখছে তো। রুদ্র মেঘের দিকে তাকিয়ে বলে, দেখুক, দেখে যদি কিছু শিখে। মেঘ হেসে ফেলে, চুপচাপ রুদ্রের দিকে তাকিয়ে তার কার্যক্রম দেখে। কথার মাঝে শান্ত সায়ান এসে তাদের পাশে বসে। কে বাত হে, দ্য গ্রেট রুদ্র চৌধুরী নাকি বউ হিসেবে নিযুক্ত, ভাবা যায়। শান্তর কথায় রুদ্র নির্লিপ্তভাবে বলে। বউ যত্নের জিনিস। সায়ান মজা করে শীষ বাজিয়ে চেঁচিয়ে বলে। এ বান্দা বিশাল গায়া। মেঘ কিছুটা লজ্জা পেয়ে মাথা নিচু করে রেখেছে। তখন আবার রাফান এসে বসতে বসতে বলে, বেটা 2 দিন পর তুমিও একই পথের পথিক হবা। সায়ান মাথা চুলকায়। মেঘের পাশে এসে সারা বসে। যা তার পিছু পিছু অর্ণব আসে। এক কথায় রুদ্রের গ্যাংয়ের সবাই মোটামুটি এখানে। সারা মেঘকে উদ্দেশ্য করে বলে, মেঘ, ওই শুক্রবারে তোর কিন্তু আসতেই হবে আমাদের বিয়েতে। মেঘ মুচকি হেসে বলে, জি আপু, অবশ্যই যাব। এভাবে তাদের মধ্যে টুকটাক কথা চলছে। রুদ্র এদিক সেদিক তাকিয়ে শান্তকে জিজ্ঞেস করে, কিরে, রাহুলকে দেখছি না যে, আসেনি? এসেছে তো, কোন দিকে আছে কে জানে। তাদের কথার মধ্যে রাফান উঠে যায়, যেতে যেতে রুদ্রকে ইশারা করে অন্যদিকে আসতে। পিহু ফারহানের ফোন হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, চোখে পানি টলমল করছে। ফোনের স্ক্রিনে ভেসে আছে জান দিয়ে সেভ করা একটি নাম্বার। তবে কি তিনি সিঙ্গেল না? পিহুর বুকটা কেঁপে ওঠে। হঠাৎ তার হাত থেকে কেউ ফোন কেড়ে নেয়। সেদিকে ফিরে তাকায়, দেখে ফারহান জামা চেঞ্জ করে মাত্রই বেরিয়েছে। রাগী স্বরে বলে, অন্যের পার্সোনাল জিনিস টাচ করার আগে পারমিশন নিতে হয়, জানো না? বলতে বলতে কল ধরে। পিহু এখনো ভাঙা মন নিয়ে ফারহানের মুখপানে তাকিয়ে আছে। ফারহান ফোন কানে নিয়ে বলে, হ্যাঁ আম্মু, বলো। আমি ঠিক আছি,
চিন্তা করো না, খেয়ে নিব তোমা। আমি কি বাচ্চা? তুমি চুপচাপ খেয়ে মেডিসিন মনে করে নিও, তারপর ঘুমাবে। একদম আমার জন্য ওয়েট করবে না, আমার আসতে লেট হবে। পাশ থেকে আরো কিছু বলতেই ফারহান শুনে কল কেটে দেয়। পিহু অবাক হয়ে বলে, ওইটা আপনার আম্মু, গার্লফ্রেন্ড না? ফারহান একবার পিহুর দিকে তাকিয়ে উত্তর দেওয়ার প্রয়োজন মনে না করে হাঁটা ধরে। পিহু তাকে যেতে দেখে সেও দ্রুত পিছু ছুটে, তবে এই লোকের হাঁটার সাথে সে তাল মেলাতে পারছে না। ফারহান কিছুটা সামনে গিয়ে হঠাৎ ঠাস করে কিছু পড়ার শব্দে পেছনে ফিরে তাকায়। পিহুকে নিচে পড়ে চোখ মুখ কুঁচকে থাকতে দেখে এগিয়ে যায়। ফোঁস করে শ্বাস ছেড়ে বলে, আস্তে ধীরে চলাফেরা করতে পারো না? পিহু ওঠার চেষ্টা করতে করতে বলে। আপনি তো এত স্পিডে হাঁটছিলেন। ফারহান এক হাত বাড়িয়ে দেয় পিহুর দিকে। তা দেখে পিহু চমকে যায়, পরক্ষণে খুশি হয়ে দাঁড়ায়। পরক্ষণে খুশি হয়ে যায়, নিজের কাঁপা কাঁপা হাত বাড়িয়ে ধরে ফারহানের হাত। পিহুর মনের মাঝে অনুভূতিরা যেন ডিজে গান নাচছে, বুক ধুকপুক করছে। ফারহান টেনে তোলে পিহুকে, তবে উঠতেই পিহুর টনক নড়ে, আহ করে চিৎকার করে ওঠে। ফারহান কিছুটা চিন্তিত হয়ে বলে, হেই, হোয়াট হ্যাপেন্ড? পিহু ঠোঁট কামড়ে বলে, আমার পা নড়াতে পারছি না, ভীষণ ব্যথা করছে, মনে হচ্ছে পা মুচকে গেছে। ওর চোখ বেয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। ফারহান বুঝতে পারে বেশ ব্যথা পেয়েছে মেয়েটা। পিহুকে ধরে ধরে সোফায় বসিয়ে দেয়, তারপর গাউনটা একটু উঁচু করে পায়ে ধরতে নেয়। পিহু দ্রুত পা সরিয়ে নেয়। না না, ধরবেন না, অনেক ব্যথা, আরও লাগবে। ফারহান আশ্বাস দিয়ে বলে, একটু লাগবে, তারপর ঠিক হয়ে যাবে। বলতে বলতে পিহুর পায়ের পাতা ধরে পিহু আরো চিৎকার করে উঠে ব্যথায় সোফার কভার চেপে ধরে। ফারহান একবার পিহুর দিকে চেয়ে পা আরেকবার মুচড়ে দেয়। সাথে সাথে জানের জোরে চিৎকার করে ওঠে পিহু, যেন তার জান বেরিয়ে গেছে। ফারহান দুই হাত কানে দিয়ে উঠে দাঁড়ায়। বাইরে মিউজিকের জন্য কেউ আর শোনেনি। পিহু কিছুটা রাগ নিয়ে বলে, আজব লোক তো, আমার পা আরো মুচড়ে দিলেন কেন? উফ, ব্যথা করছে আম্মু। ফারহান কিছুটা বিরক্ত হয়ে ডোন্ট কেয়ার লুক দিয়ে সামনে এগোতে এগোতে বলে, হেঁটে দেখো, তারপর মুখ চালাও। পিহু উঠে দাঁড়ায়, পা এদিক সেদিক করে অবাক হয়ে যায়। ব্যথা তো নেই। চটজলদি মেইন ডোরের দিকে তাকায়। ফারহান বেরিয়ে যাচ্ছে। সে পেছনের দিকে থেকে ডেকে ওঠে, শুনুন। ফারহান জায়গায় দাঁড়িয়ে যায়। পেছনে মাথা ঘুরিয়ে ভ্রু কুঁচকে কি জিজ্ঞেস করতেই পিহু বলে ওঠে, আই লাভ ইউ। কি ব্যাপার, কিছু বলবি? রুদ্রের কথায় রাউফান তার একদম কাছে এসে দুহাত ধরে। একটা জিনিস চাইবো, দিবি? রুদ্র ভ্রু কুঁচকে বকে, কি চাস? অনেক মূল্যবান জিনিস। কি সেটা? রাফান ঠোক গিলে বলে। তোর বোন। রুদ্র গম্ভীর চোখে তাকিয়ে রাফানের দিকে, তার চোখের ভাষা বুঝতে চেষ্টা করছে। রাফান ইতস্তত করে ফরফরিয়ে বলে, প্লিজ রুদ্র, রাগ করিস না। জানি বন্ধুর বোন নিজের বোনের মতোই, তবে আমি তোর বোনকে নিজের বোনের চোখে দেখতে পারিনি। আমি ভালোবেসে ফেলেছি। রুদ্র কড়া নজরে চেয়ে আছে। তোরা রিলেশনে আছিস? রাফান দ্রুত মাথা নেড়ে না বোঝায়। না না, পিহু কিছুই জানে না। আসলে আমি চাইছিলাম একদম পারিবারিকভাবে কথা এগোতে। রুদ্র কিছুক্ষণ চুপ থেকে পেছন থেকে ফিরে বলে, ভেবে দেখব। রুদ্র যেতে নাই, রাফান তাকে আটকে দেয়। অসহায় চোখে তাকিয়ে রুদ্রের হাত শক্ত করে ধরে। প্লিজ রুদ্র, তোর বোনকে আমি একদম রানী বানিয়ে রাখবো। কোনো কষ্ট তাকে ছুঁতে পারবে না, অনেক সুখে রাখবো। প্লিজ রুদ্র। রুদ্র চুপ। তা দেখে রাফান আবার আকুতির স্বরে বলে, তাকে হালালভাবে পেতে চাই, একদম নিজের করে পেতে চাই বলেই এখনো পর্যন্ত তাকে না জানিয়েই ভালোবেসে গেছি। প্লিজ রুদ্র, পিহুকে আমার করে দেয় না? রুদ্র রাফান থেকে হাত ছাড়িয়ে যেতে যেতে বলে। পরিবার নিয়ে আসিস। রাফানের মুখে হাসি ফুটে ওঠে। সাদ একটি মেয়ের সাথে বেশ জমিয়ে ফ্লার্ট করছিল। মনে হচ্ছে আর কিছুক্ষণ এভাবে চলতে থাকলে কিছু করা ছাড়াই মেয়েটির পেট থেকে বাচ্চা বেরিয়ে এসে সাদকে বলবে পা পা। তবে এ আর হলো না। হঠাৎ কেউ এসে তার কান চেপে ধরায় কিছুটা নিচু হয়ে যায়। তাকিয়ে দেখে সুমনা রাগী চোখে চেয়ে আছে। এই মুহূর্তে তাকে আশা করেনি। সাদ থতমত খেয়ে যায়। আরে আরে, তুমি এখানে? সুমনা রেগে বলে, সাদ কেন? আরো সুন্দরী মেয়েকে আশা করেছিল বুঝি? মাথা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বলে। না না। সুমনা কান ছেড়ে কোমরে হাত দিয়ে দাঁড়ায়। সাদ সুমনার দিকে তাকায়। হাইটে তার থেকে খাটো, দাঁড়ালে তার কান বরাবর হয় এই মেয়ে। গাউন পরেছে,
সাথে ফ্রেঞ্চ বেনি করে চুল বাঁধা, গোল গোল মুখ, সব মিলিয়ে বারবি ডল লাগছে। সাদ বলে ওঠে, মাই বারবি ডল। তবে সুমনার কথায় পরক্ষণেই মুড বদলে যায়, রোমান্টিক থেকে সরাসরি ভীতু। এই মেয়ে কে? কেউ না তো। মেয়েটি সাদের কথায় রেগে যায়। সুমনা মেয়ের কথা শুনে সাদের দিকে কটমট করে তাকিয়ে বলে, এই মেয়ে এভাবে বসছে কেন? কে এটা? সাদ পড়ে যায় বিপাকে। মাত্রই পটিয়েছে মেয়েটিকে, আর তা হাত ফসকে যাচ্ছে। সাদকে কিছু বলতে না দেখে সুমনা বেশ বুঝেছে কাহিনী।